আমরা আছি হ্যাকিং কি সিরিজে এবং অনেকে আমাকে মেসেজ করছিলেন। আমি মনে করছিলাম হয়তোবা আপনারা এই ১০ টা ক্লাস দেখার পরে আপনারা মোটিভেশন হারিয়ে ফেলছেন, ক্লাস করতে ভালো লাগছে না। বাট যেহেতু অনেকেই আমাকে মেসেজ করছেন পার্সোনালি WhatsApp এর ভিতরে, Telegram এ। সো এজন্য আমরা আবারও আমাদের মডিউল 2 স্টার্ট করছি। আবারও বলতে আমাদের অলরেডি মডিউল 1 শেষ। সো মডিউল 2 এর ভিতরে বেশি একটা ক্লাস নাই। সবগুলো থিওরিটিক্যাল ক্লাস অ্যান্ড আমি ট্রাই করব যে আপনাদের সাথে গল্পে বিষয়টা বোঝানোর জন্য যেন আপনার বোর ফিল না হয়। ওকে? তো আমি ১ম এর যে মডিউল 2 এর ১ম ক্লাস মানে এপিসোড 11 এখানে ৩ টা পরপর ক্লাস হবে। মানে ক্লাস হবে বলতে দরকার ছিল। ১ম টা হলো হোয়াইট হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকার কি, ব্ল্যাক হ্যাট হ্যাকার কি এবং গ্রে হ্যাট হ্যাকার কি। তো যদিও আমরা মডিউল 1 এর ভিতরে হ্যাকিং কি, ইথিক্যাল হ্যাকিং কি জানছি। সো হ্যাকিং, হ্যাকার কি এগুলো আমাদের সাথে পরিচিত। তো এইজন্য আমি যে কাজটা করব আমি আজকে ৩ টা ক্লাস একসাথে নেব। তার মানে এপিসোড 11, 12 এবং 13 আমরা একটা ক্লাস কভার করব। আমি এটা চেঞ্জ করে দেবো ওয়েবসাইটে সমস্যা নাই। আপনি একটা ক্লাসই পাবেন 11 to 13 লেখা থাকবে। ঠিক আছে? তারপর আমরা 14 শুরু করব হ্যাকটিভিস্ট, নেশন স্টেট হ্যাকার এবং সাইবার টেরোরিজম কি। এগুলো সব আস্তে আমরা জানবো। বাট আজকের ক্লাসে আমরা ৩ টা টপিক সম্পর্কে জানবো। হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার। তো আমি ক্লাসটা স্টার্ট করছি। আমাদের ক্লাসের আজকে নামটা হলো হ্যাকার টাইপস ডিমিস্টিফাইড। ওকে? সো আমরা কি করব? আমরা হ্যাকারের টাইপ গুলো জানবো। এখন এটা আপনি অলরেডি হয়তোবা জানেন, আবার নাও জানতে পারেন, কোনো সমস্যা না। আপনি জাস্ট মনে করেন যে আপনার সাথে আমি গল্প করছি। আপনি যদি আমার বড় হন তাইলে ছোট ভাই হিসেবে নিবেন। আর যদি আপনি আমার ছোট হন তাইলে বড় ভাই হিসেবে একটা গল্প মনে করেন। ঠিক আছে? যেহেতু এটা সিরিজ তো এটা কোন ধরনের লেসন না, হার্ড কোন টপিক থাকবে না। আমরা খুব গল্প ছলে আস্তে শেখার ট্রাই করব। সো আমি শুরু করছি হোয়াট ইস হ্যাকার? হ্যাকার কি এটা তো আপনি জানেন, তাই না? হ্যাকার হলো আমরা জানি যে হ্যাকার শব্দটা ১৯৬০ সালে MIT-র ভিতরে এটা ব্যবহার করা হতো। যারা আসলে ক্লেভার প্রোগ্রামাররা আছে, হ্যাঁ? যারা আসলে এক্সপ্লোর করতে পছন্দ করে যে সিস্টেম গুলো কিভাবে কাজ করে তাদেরকে হ্যাকার বলা হতো ১৯৬০ সালে। ঠিক আছে? এই টার্মটা সর্বপ্রথম ইউজ করা হয়। এবং আস্তে এটা ওভার ডিকেড মানে মনে করেন যে প্রায় যুগের পর যুগ পার হওয়ার পরে দেখা যায় যে এইটা আস্তে ক্রিমিনাল হিসেবে রিব্র্যান্ডেড হচ্ছে। তার মানে কি? আস্তে হ্যাকার যে টার্ম সেটা যদিও আগে ক্লেভার প্রোগ্রামারদেরকে বলা হতো। বাট এইটা কি হলো? এটা আস্তে সাইবার ক্রিমিনাল বা ক্রিমিনাল টাইপের কোনো কিছু বোঝা গেল হ্যাকার শব্দটি। ওকে। সো আমরা কিন্তু হ্যাকার কি এটা আগে থেকে জানি। হ্যাকার মানে যে ম্যালিসিয়াস অ্যাক্টর এমনটা না। হ্যাকার মানে যে স্মার্ট, যে আসলে টেকনিক্যাল বিষয়ে কোনো কিছু এক্সপ্লোর করতে পছন্দ করে। বিশেষ করে কম্পিউটার সিস্টেম বা সে হলো টেস্ট করতে, ব্রেক করতে পছন্দ করে কম্পিউটার সিস্টেম তাদেরকে আমরা হ্যাকার বলি। এখন এটা যদি অথরাইজেশন সহ হয় মানে অথরাইজেশন থাকে বা পারমিশন থাকে অথরের কাছ থেকে বা ওনারের কাছ থেকে তাহলে এটা অথরাইজ হবে বা ইথিক্যাল হ্যাকিং হবে। আর যদি আপনার পারমিশন না থাকে তাহলে এটা কি হবে? ব্ল্যাক হ্যাট হ্যাকিং হবে বা এটা ইথিক্যাল হ্যাকিং হবে না, নরমাল হ্যাকিং হবে। এখন এখানে কিছু টার্ম আছে যেমন আমরা আজকে জানবো যে হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট এবং গ্রে হ্যাট। এই ৩ টা জিনিস আসলে কি? হ্যাটের টার্মিনোলজি কিভাবে আসছে দেখেন। আর্লি ওয়েস্টার্ন ফিল্মে দেখা যেত যে হিরো যারা আসলে ফিল্মে হিরো থাকতো তারা হোয়াইট হ্যাট পড়তো। মানে সাদা কালারের কি পড়তো? হ্যাট পড়তো, হ্যাঁ? এবং যারা ভিলেন থাকতো তারা কি পড়তো? তারা হলো ব্ল্যাক হ্যাট পড়তো। মানে ব্ল্যাক বা কালো রঙের হ্যাট পড়তো তারা। ঠিক আছে? সো এই কালারটা ঠিক এই ওয়েস্টার্ন ফিল্মগুলো থেকে আসছে। যে কালার অনুযায়ী আমরা চিনতে পারি যে একটা মানুষ বা একটা পারসন বা একটা এই যে আমরা হ্যাকারদের ক্যাটেগরাইজ করছি এরা আসলে কেমন ধরনের। ঠিক আছে? নরমালি আপনি যদি চিন্তা করেন, আপনারা শুনছেন যে ব্লাক মার্কেট, আপনি শুনছেন ব্লাক মানি। তো এগুলো শুনতে আমাদের মাথায় কি আসে? যেগুলো ব্লাক হয় নরমালি ওটাকে আমরা অশুভ বা আমরা বলতে পারি যে ওইটাকে খারাপ কোনো কিছু বোঝায়। ঠিক আছে? যেমন এখানে আগে যখন ভিলেনরা থাকতো তারা হলো ফিল্মের ভিতরে কি পড়তো? ব্লাক হ্যাট পড়তো। ঠিক আছে? এবং হোয়াইট সাদা বলতে কিন্তু আমরা শুভ্র কালার বা সাদা কালারকে আমরা কি বুঝি? আমরা বুঝি যে এটা আসলে একটা আ শুভ জিনিসের প্রতীক বা এটা শুভ বলতে এটাকে বোঝায় যে আ ভালো আরকি। ঠিক আছে? তো এই জিনিসটা সেম ভাবে ব্ল্যাক হ্যাট হ্যাকার যারা তারা হলো বিশেষ করে ম্যালিসিয়াস অ্যাক্টর বা যারা আনঅথরাইজড ভাবে ম্যালিসিয়াস অ্যাকশন গুলো করে বা ক্ষতিকারক হ্যাকার তাদেরকে বলা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। আর যারা হোয়াইট হ্যাট তারা কিন্তু
ক্ষতি করে না, ঠিক আছে? এবং গ্রে হ্যাট ওখানে আছে। তো আমরা মোটামুটি হ্যাটের কনসেপ্টটা বললাম। এখন আসি হোয়াইট হ্যাট হ্যাকার কি? হোয়াইট হ্যাট হ্যাকারদেরকে আমরা ডিফেন্ডার বলতে পারি, বাট ডিফেন্ডার বলতে কিন্তু সাইবার সিকিউরিটি ফিল্ডে অন্য আরেকটা ক্যারিয়ারকে বোঝায়। যেমন হলো আমরা সক অ্যানালিস্ট বা এই সকল কোনো কিছুকে ডিফেন্স ক্যারিয়ার বলি, ঠিক আছে? বা ডিফেন্ডিং ক্যারিয়ার বলি। তো এইটা ডিফেন্ডার অর্থে বোঝানো হয়েছে ইথিক্যাল হ্যাকারদেরকে আল্টিমেটলি, যারা ইথিক্যাল হ্যাকার, যারা পারমিশন নিয়ে একটা সিস্টেম টেস্ট করে বা ব্রেক করে, তাদেরকে বলা হচ্ছে, বা লুপ হোল খুঁজে বের করে, তাদেরকে বলা হচ্ছে হোয়াইট হ্যাকার, ঠিক আছে? তারা কিন্তু সেম টেকনিক ইউজ করবে, সেম সবকিছু ব্ল্যাক হ্যাকারদের মতোই ট্রাই করবে, বাট তারা পারমিশন নিয়ে ট্রাই করবে, এই জন্য এদেরকে বলা হচ্ছে হোয়াইট হ্যাকার। ক্লিয়ার? আচ্ছা, এখন হোয়াইট হ্যাকার যদি নর্মাল আমরা বোঝার ট্রাই করি, যেমন এখানে কিছু ক্যারিয়ার আছে, যেমন পেনিট্রেশন টেস্টিং, বাগ হান্টিং, সিকিউরিটি অডিট বা কমপ্লায়েন্স। আমরা যদিও এখন কমপ্লায়েন্স জানি না, যদিও আমার একটা সার্টিফিকেট আছে যেটা হলো ISO 27001, আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে, এই যে এখানে। তো ISO 27001 যেটা, এটা কিন্তু একটা কমপ্লায়েন্স বেস সার্টিফিকেট। হ্যাঁ, সিকিউরিটি অডিট করতে হয় কোনো একটা কোম্পানি, সেক্ষেত্রে এটা দরকার হয়। এছাড়া SOC 2 আছে, PCI DSS, NIST আছে, এগুলোকে বলা হয় সিকিউরিটি অডিটিং বা কমপ্লায়েন্স ধরনের কাজ। রেড টিম আর থ্রেট হান্টিং, যেটা রেড টিম বলতে আমরা অ্যাডভার্সারি ইমুলেশন করাকে বুঝি, ঠিক আছে? সেইখানে সবগুলো আলাদা আলাদা করে যদি আমাদের পরবর্তী এপিসোডগুলো আসবে, বাট আমি একটা ধারণা দিলাম যে হোয়াইট হ্যাট হ্যাকার যারা থাকে তারা আলটিমেটলি তাদেরকে পেনশন টেস্টার বলা হয়, সিকিউরিটি রিসার্চার বলা হয়, ইথিক্যাল হ্যাকার বলা হয়। তারা এক্সপ্লিসিটলি অথরাইজড ভাবে টেস্টিং গুলো করে। তারা কোনো অথরাইজেশন বাদে, অথরাইজ মানে কিন্তু মৌখিক ভাবে না, লিখিত থাকবে, মানে লিখিত তাদের কাছে পারমিশন থাকে যে তারা এই টেস্টিংটা করবে, তাদেরকে আমরা হোয়াইট হ্যাকার বলি। ক্লিয়ার? এবং এখানে যে কটা টার্ম আমি বললাম, পেনিট্রেশন টেস্টিং, বাগ হান্টিং, সিকিউরিটি অডিটিং, রেড টিমিং, এগুলো সবই কিন্তু হোয়াইট হ্যাকারের ভিতরে। এখানে আমরা একটা মানুষকে দেখতে পাচ্ছি যার নাম হলো কেভিন মিটনিক। এখন এই কেভিন মিটনিক কিন্তু একজন নলেজ বেস বা নলেজ বি4 যে কোম্পানি আছে তার হলো চিফ হ্যাকিং অফিসার। ওকে, সো এই মানুষটা এখনো পর্যন্ত পৃথিবীতে বলতে পারি আমরা যে তিনি ইথিক্যাল হ্যাকারদের মানে একেবারে উপরে আছে, মানে সবচেয়ে যদি নাম্বার ওয়ান ইথিক্যাল হ্যাকার ধরা হয়, এখনো পর্যন্ত কেভিন মেটনিক কে বোঝা হয়। এবং সে কিন্তু তার যে ব্যাকগ্রাউন্ড, এটা একটু আমরা জানার ট্রাই করি। সে আসলে 1963 থেকে 2023 সালের ভিতরে সে অলরেডি বিভিন্ন সাইবার ক্রাইম করছে, ঠিক আছে? এবং মানে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিল সে। 1995 সালে সে কি করে, 1995, যদিও কেভিন ম্যাটনিক সম্ভবত মারা গেছে, হ্যাঁ, জুলাই 2023 সে হলো মারা গেছে। বাট 1995 সালে কিন্তু এই যে সাইবার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার কারণে, মানে আগের কাহিনী বলছি আমি, এই কারণে তার কিন্তু 2 থেকে 2.5 বছরের জেল হয়, ঠিক আছে? এবং এই এবং 2 থেকে 2.5 বছর বা 5 বছরের জেল খাটার পরে সে যখন বের হয়, তারপরে সে হলো তার যে স্কিল, এটাকে ডিফেন্সিভ ওয়েতে ব্যবহার করার ট্রাই করে, ঠিক আছে? এই যে হ্যাকিং এর যে স্কিল, কিন্তু আগে এটার অত সুযোগ সুবিধা ছিল না। এখন যেমন ইথিক্যাল হ্যাকিং করা যায়, বা এখন যেমন অথরাইজ পেন টেস্টিং করা যায়, এটা একটা মানে একটা ভালো ক্যারিয়ার, সম্মান, আহ, মানে সম্মানীয় একটা ক্যারিয়ার। এটা কিন্তু আগে এমন ছিল না। আগে যারা হ্যাকার হতো তারা ম্যালিসিয়াস অ্যাকশন করতো, তখন এটা এইভাবে মানে এখন যেভাবে পারমিশন নিয়ে টেস্টিং করতে হয়, এটা যে ভালো কাজ ইউজ করা যায়, এটা আগে জানা মানে মানুষ জানতো না। এবং হ্যাকারদেরকে আলটিমেটলি কিন্তু এইভাবে ধরা পড়লে তাদেরকে জেল হতো বা এই ধরনের কিছু হতো। বাট এখন কিন্তু এমনটা না, এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখন বলতে মানে 2000 সালের পর থেকে আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে গেছে। এবং সিকিউরিটি টেস্টিং, ইথিক্যাল হ্যাকিং, পেন টেস্টিং, এগুলো কিন্তু একেবারেই মানে সহজ সরল টার্ম। এটা এমনটা না যে এটা করলে আপনাকে জেলে নিয়ে ধরে রেখে দিবে, এমন কিছুই না। আপনি যদি পারমিশন নিয়ে সবকিছু ঠিকভাবে কাজ করেন, তাহলে কিন্তু কোনো ধরনের ইস্যু নাই। সো যেহেতু আমার কেভিন মিটিং এর কথা বলছিলাম, সে কি করলো, সে ওখান থেকে বের হওয়ার পরে একটা কোম্পানি সেট আপ করলো যার নাম হলো নলেজ বি4। এরপরে তার কাছে কিন্তু কিছু বইও আছে, যেমন সে একটা বইয়ের অথর, সেই বইটার নাম হলো দ্য আর্ট অফ ডিসিপশন। এটা আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর লেখা। এবং কেভিন মেটনিক কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অনেক ভালো ছিল, ঠিক আছে, ছিলেন আর কি। তো সেক্ষেত্রে আপনার কাজ হবে, আপনি কিন্তু ওই বইটা পড়তে পারেন, দ্য আর্ট অফ ডিসিপশন। আমি একটু বইটা দেখাই আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে দ্য আর্ট অফ ডিসিপশন, আপনি এটা নর্মালি সার্চ করলে পেয়ে যাবেন। দেখেন অলরেডি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা ক্লিক করলে আপনি সরাসরি আর্কাইভ থেকে এটা পড়তেও পারবেন। হ্যাঁ, দ্য আর্ট অফ ডিসিপশন, এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা বই। আহ, অবশ্যই এটা কবে লেখা এটা নিয়ে মাথা ঘামাবেন না, কারণ এখানে অনেকগুলো ইনফরমেশন আছে
যেগুলো আলটিমেটলি আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে পারবেন। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আপনি এখন যদিও জানেন না, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে এটাও একটা সিকিউরিটি টেস্টিং এর ভিতরে পড়ে। মানে মানুষ কতটা ভালনারেবল এটাকে টেস্ট করতে হয়। ওকে? মানে একটা মানুষ মনে করেন যে আ সে তার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে কিনা। এই যেমন ফিশিং অ্যাটাক গুলো দেখি, ফিশিং, স্মিশিং, ভিশিং, হুইশিং এই ধরনের যেগুলো আছে এগুলো সবই কিন্তু ফিশিং অ্যাটাক এর একটা অংশ। তো মোটামুটি আপনি বেসিক ধারণা পাবেন এটার জন্য। বাট এটার পরবর্তীতে সংস্করণ হয়নি। তো এটা অনেকটা পুরনো বাট আপনি হিউম্যান সাইকোলজি সম্পর্কে অনেকটা বিষয় জানতে পারবেন। হ্যাঁ? তো আমরা যেহেতু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আলোচনা করছি না, আমি জাস্ট একটা বই দেখানোর জন্য আসলাম। তো আমরা আবারও আমাদের ক্লাসে ফিরে যাই। খেয়াল করেন। আমরা কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম। তো এই হলো বিষয়। এখন মেথোডোলজি, টুলস এগুলো কিন্তু সবই যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার তাদের মতোই ইউজ করে হোয়াইট হ্যাট হ্যাকাররা। বাট আল্টিমেটলি অথরাইজেশন থাকে কি নাই এটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা খারাপ নাকি ভালো বুঝতে পারা যায়। আচ্ছা। এরপর আসি ইন্টারেস্টিং টপিক সেটা হলো ব্ল্যাক হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকার আসলে কারা? এদেরকে দ্য থ্রেট অ্যাক্টর বলা হয় বা ম্যালিসিয়াস অ্যাক্টর বলা হয়। আ বা এপিটিও মাঝে, মাঝে বলা হয়। ঠিক আছে? মানে অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট। তো এই ব্ল্যাক হ্যাট হ্যাকার কারা? যারা আল্টিমেটলি আনঅথরাইজড অ্যাক্সেস নেয়, যারা আসলে ক্রিমিনাল, যারা পারমিশন বাদে আমরা দেখি যে অনেক টাইমে ফোন হ্যাক করে, র‍্যানসমওয়্যার এড করে দেয়, ম্যালওয়্যার ক্যাম্পেইন চালায়। মানে আল্টিমেটলি নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কাজ করে এবং সামটাইমস তাদেরকে আমরা ক্র্যাকার বা থ্রেট অ্যাক্টর বলে থাকি। ঠিক আছে? তারা পারমিশন বাদে হ্যাক করার ট্রাই করে এবং নিজের সেলফ সার্ভিং ইনটেন্ট এ তারা কাজ করে। ঠিক আছে? অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে মানে যারা রিনাউন্ড দেখা যায় যে অনেক পরিচিত যেমন লেজারাস গ্রুপের নাম আমরা জানি। অ্যানোনিমাস নামে একটা গ্রুপ আছে যদিও অ্যানোনিমাস সম্পর্কে আমরা বেশি একটা আলোচনা এখন করব না। অ্যানোনিমাস নামে একটা গ্রুপ আছে। APT28 আছে যারা হলো রাশিয়ান বেসড একটা কমিউনিটি। কমিউনিটি বলতে এটা কমিউনিটি না, এটা হলো একটা গ্রুপ জাতীয়। অ্যান্ড APT41 এটা হলো চায়না। তো এই যে APT এর নাম্বার বা নাম বলছি এটারও একটা কারণ আছে। বাট এটা আজকের ক্লাসের বিষয় না। আমরা আস্তে, আস্তে পরবর্তী এপিসোডগুলোতে জানবো। এজন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? অবশ্যই ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে এবং আ যদি এমনটা হয় যে আপনি এই ভিডিওটা YouTube থেকে দেখছেন, তাহলে অবশ্যই এটা একটা লাইক দিয়ে রাখবেন এবং যদি আপনি এটা অনেক ডিটেইলস এ জানতে চান এটা আসলে কি? এটা হলো হ্যাকিং কি সিরিজ অ্যান্ড আপনি এইটার ভিতরে যুক্ত হতে পারেন ফ্রিতে। কোনো কস্টিং আপনার কোনো টাকা-পয়সা এখানে লাগবে না। আপনি জাস্ট ওইখানে যাবেন, ওয়েবসাইটে যাবেন। আমি একটু দেখাই দিই আপনাকে। আপনি জাস্ট আমাদের ওয়েবসাইটে আসবেন হ্যাকিং কি সিরিজ অ্যান্ড আপনি কিন্তু এখান থেকে এনরোল করতে পারবেন। হ্যাঁ? একটা অ্যাকাউন্ট মেক করে আপনি এনরোল করতে পারবেন। এখানে আমরা ক্লাসগুলো দিতে থাকবো এবং ক্লাসগুলো সবই আ এটা এমন হবে না যে এটা আউটডেটেড হয়ে যাবে। কনসেপ্ট গুলো সবই সেম থাকবে। কনসেপ্ট পরিবর্তন হয় না। সো এই কনসেপ্ট যেটা আপনি জানতে চান, আপনি কিন্তু এটা এজ এ ডিকশনারি ইউজ করতে পারেন। সো কোনটা কি, কাকে বলে সাইবার সিকিউরিটি সেগুলো সবই কিন্তু আমরা এখানে কভার করি। তো বেশি একটা আমি কিছু বললাম না। আপনি জাস্ট নিজের ইচ্ছামত আপনার যদি প্রয়োজন হয় আপনি যুক্ত হতে পারেন। সো আমরা আ যেখানে ছিলাম আমরা ব্ল্যাক হ্যাট হ্যাকার এর কনসেপ্ট এ ছিলাম। সো আমরা এখানে ফিরে যাই। আচ্ছা। এখানে আমাদের মোটিভ গুলো যদি আমরা দেখি যে একজন হ্যাকার বা ব্ল্যাক হ্যাট হ্যাকার আসলে তার মাথার ভিতরে কি চলে? সে আসলে কি চিন্তা করে বা কি জন্য এই কাজগুলো করে? আপনার মাথায় প্রশ্ন আসছে না যে ব্ল্যাক হ্যাট হ্যাকার আসলে কি জন্য এটা করে? তো এটা করার মেইন কারণ হলো ফাইন্যান্সিয়াল গেইন। ransomware বলেন, কার্ডিং বলেন, কোন ব্যাংক থেকে টাকা চুরি করা বলেন বা আপনার Facebook অ্যাকাউন্ট বা আপনার প্রোফাইল হ্যাক করার পেছনে ব্ল্যাক হ্যাকারদের একটাই মোটিভ সেটা হলো ফাইন্যান্সিয়াল গেইন। টাকা ইনকাম করার জন্য। ঠিক আছে? ২ নম্বর যে কারণ সেটা হলো হ্যাকটিভিজম। এখন হ্যাকটিভিজম নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করব। কারণ হ্যাকটিভিস্ট নিয়ে আমাদের এপিসোড আছে। ওইটা সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে। এছাড়া আমরা এখানে স্টেট ক্রাফট সম্পর্কেও পরবর্তীতে জানবো। এটা আ হ্যাকটিভিস্টদের মতোই আরকি। স্টেট স্পন্সরড হ্যাকার বলা হয় এইজন্য। আ স্পায়োনেজ বলতে বোঝায় যে কর্পোরেট লেভেলে যে সিক্রেট গুলো আছে সেগুলো চুরি করার জন্য বা স্যাবোটেজ কোনো একটা কম্পিটিটর মনে করেন যে এমন হতে পারে যে ব্ল্যাক হ্যাকারদেরকে হায়ার করলো আপনার কম্পিটিটর করে আপনার কোম্পানি বা আপনার রেপুটেশন নষ্ট করার ট্রাই করলো। ঠিক আছে? এটা একটা স্যাবোটেজের জন্য। তো এই অনেকগুলো বিষয় এখানে কাজ করে এবং আমরা যদি বিভিন্ন টুল গুলো দেখি যে কি ধরনের টুল গুলো ব্ল্যাক হ্যাকাররা মেইনলি ইউজ করে, তারা দেখা যায় যে র‍্যাট ইউজ করে। যেমন NZ-RAT এর নাম আপনি শুনছেন, ক্রাকস্টাট এর নাম আপনি শুনছেন। না শুনলে আস্তে, আস্তে শুনবেন। কোবাল্ট স্ট্রাইক আছে, বিভিন্ন C2 ফ্রেমওয়ার্ক গুলো আছে। এগুলো মোটামুটি র‍্যাট আকারে কাজ করে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ransomware গুলো দেখি লকবিট, ব্ল্যাক ক্যাট, ক্লপ, বটনেট বিভিন্ন ধরনের আমরা নাম শুনি যে বিভিন্ন টাইমে Facebook এর মতো প্ল্যাটফর্ম গুলো যেগুলো আছে সেগুলো আ স্লো হয়ে যায় বা ওই যে মাঝে, মাঝে দেখেন না আপনার লগ আউট করে বের করে দিচ্ছে। তো এইগুলো মেইনলি কারণ যেটা ব্যাকএন্ড এ থাকে সেটা হলো বটনেট বা DDoS অ্যাটাক এই কারণে কিন্তু এমনটা হয়। ঠিক আছে? ফিশিং কিট আমরা দেখতে পাই, ইভিল প্রক্সি
বুলসি, এই ধরনের অনেকগুলো কিন্তু ফিশিং অ্যাটাক গুলো তারা করে থাকে। হ্যাঁ, তো মেইনলি এই ব্ল্যাক হ্যাট হ্যাকারদের কোথায় পাওয়া যায়? এখন এটা কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এরা কোথায় থাকে, ঠিক আছে? ব্ল্যাক হ্যাট হ্যাকাররা মেইনলি থাকে হলো ডার্ক ওয়েব ফর্মে, কার্ড শপে বা ইনিশিয়াল অ্যাক্সেস ব্রোকার যেখানে থাকে ওইখানে, ঠিক আছে? তো এইটা কোথায় এখন এটা জানার দরকার না। আপনি জাস্ট মোটামুটি টপিক গুলোর নাম জানেন, এতটুকু জানলে এনাফ, ঠিক আছে? আমি এখন একটা কস্টিং বলি। ২০২৩ সাল বা ২৪ সালের অনুযায়ী, ডাটা অনুযায়ী গ্লোবাল সাইবার কস্ট মানে প্রত্যেক বছর সাইবার ক্রাইমের কারণে কি পরিমাণ টাকা বা ডলার কস্টিং হয় বা ক্ষতি হয় সেটা একটু বলি। সেটা হলো $8 ট্রিলিয়ন, ঠিক আছে? আমরা জানি যে ইলন মাস্কের যে নেট ওর্থ সেটা হলো $1 ট্রিলিয়ন। তো $8 ট্রিলিয়ন প্রত্যেক বছরেই ক্ষতি হয়। এখন এটা একজনের হয় না, সারা পৃথিবীর মানুষের হয়, ঠিক আছে? বিভিন্ন কোম্পানি। এবং দেখা যায় যে ডেটা ব্রিজ হয় এবং এভারেজ ডেটা ব্রিজে ৩৩ বিলিয়ন করে ডেটা লিক হয়, ঠিক আছে? এই ব্ল্যাক হ্যাট হ্যাকারদের জন্য। এবং সারা পৃথিবীতে প্রত্যেক সেকেন্ডে মানে ১ সেকেন্ড, এই যে এখন আমি ১ সেকেন্ড কথা বলছি, ২ সেকেন্ড কথা বলছি, এর ভিতরে কিন্তু প্রত্যেকটাই ransomware অ্যাটাক হচ্ছে, ঠিক আছে? সো খুবই মানে কি বলা যায় এটাকে? খুবই ফ্রিকোয়েন্সি অনেক বেশি এটা যে অ্যাটাক খুব দ্রুত হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ল্যান্ডমার্ক ব্ল্যাক হ্যাট অপারেশনস। এটা কিছু উদাহরণ দেওয়া হয়েছে ব্ল্যাক হ্যাট হ্যাকিং এর, যেমন অনাক্রাই ransomware ছিল, অ্যানোনিমাস নামে একটা গ্রুপের আমি নাম বললাম। ২০০৮ সাল থেকে এখনো পর্যন্ত এটা কাজ করছে। এছাড়া আমরা বাংলাদেশের ব্যাংক হিস্ট্রির কথা যদি বলি, এই যে ২০১৬ সালে যে $৮১ মিলিয়ন চুরি হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে, এটা কিন্তু লেজারাস গ্রুপ এই কাজটা করছিল, ঠিক আছে? তো এই ধরনের অনেকগুলো বিষয় এখানে আছে, এগুলো জাস্ট আপনি ধারণা পাবেন। এরপর আমরা আসি গ্রে হ্যাট হ্যাকার সম্পর্কে। গ্রে হ্যাট হ্যাকার কি? গ্রে হ্যাট হ্যাকার হলো যারা ইন বিটুইন। ইন বিটুইন মানে কি? মাঝখানে। মনে করেন যে একটা হ্যাকার, সে হলো অ্যাম্বিশিয়াস একটা বিষয় সম্পর্কে, বা তার এটাকে কি বলে? আরেকটা ভালো একটা ইংলিশ আছে, ওটার জানি কি বলে? ওটার নাম মেবি মানে অ্যাম্বিশন থেকে যে কাজটা করে মানুষ, হ্যাঁ? এটা অ্যাম্বিশনই বলে আরকি। সো অ্যাম্বিশিয়াস যারা আছে হ্যাকার, তারা এই ব্লাক অ্যান্ড হোয়াইট এর মাঝখানে থাকে। এদের মেইন সমস্যা হলো এরা কোন ধরনের পারমিশন নিবে না, কিন্তু আপনার ক্ষতিও করবে না। এদের ইনটেন্ট আসলে ম্যালিসিয়াস থাকে না। এদের ইনটেন্ট থাকে যে আপনার ভালনারেবিলিটি ডিসকভার করা, রিপোর্ট করা। অনেকটা আপনি বলতে পারেন যে এরা আসলে এমন টাইপের হ্যাকার, মানে ব্ল্যাক হ্যাট হ্যাকারও না, গ্রে হ্যাট হ্যাকার, সরি, ব্ল্যাক হ্যাট হ্যাকারও না, আবার মনে করেন যে কি জানি এটার নাম, হোয়াইট হ্যাট হ্যাকারও না। মাঝখানে আছে এবং এরা ক্ষতি করে না, বাট এরা আপনার পারমিশন বাদে আপনার সিস্টেমগুলো টেস্ট করে। টেস্ট করে যদি কোনো ভালনারেবিলিটিস পায়, সেক্ষেত্রে সেটা হলো আপনার কাছে দিয়ে দেবে। এবং তারা যে আপনার কাছে এটা জানায়, এটা করার তাদের মেইন কারণ হলো তারা যেন কোনো রিওয়ার্ড পায় এজন্য। বাট আল্টিমেটলি যদি আপনি রিওয়ার্ড না দেন, তখন কিন্তু তারা যে কাজটা করে, তারা এটাকে ডিসক্লোজ করে দিতে পারে। মানে পৃথিবীর সামনে এটা বলে দিতে পারে যে আপনার এখানে এই ধরনের ভালনারেবিলিটিস আছে। তো এইটা একটা ঝামেলার বিষয় গ্রে হ্যাট হ্যাকারদের সম্পর্কে। তো এরাও কিন্তু পারমিশন নেয় না ব্ল্যাক হ্যাট হ্যাকারদের মতো, বাট তারা ক্ষতি করে না সরাসরি। ওকে? আচ্ছা, এখানে কিছু ল্যান্ডমার্ক দেয়া হয়েছে, যেমন ফেসবুকের এখানে খলিল শেরিফ নামে একটা মানুষ ছিল। সে আসলে ফেসবুকের একটা ভালনারেবিলিটিস পাইছিল। ফেসবুক একটা বাগ পাইছিল। পরবর্তীতে কিন্তু আ $500 তাকে হলো বাউন্টি দেয়া হয়। মেবি দেওয়া হয় না, বাট আস্তে, আস্তে এটা কিন্তু প্যালেস্টাইনিয়ান রিসার্চার খলিল শ্রেথ, মেবি এটার নাম, ডিসকভারড এ বাগ অ্যালাউইং হিম টু পোস্ট অন এনি ইউজারস ফেসবুক অল উইথআউট পারমিশন। তার মানে যেকোনো ইউজারের এগেইনস্ট এ সেগুলো পোস্ট করতে পারছিল। এই ধরনের একটা ভালনারেবিলিটিস, ঠিক আছে? তো যেহেতু তাকে $500 বাউন্টি দেয়া হয় না, পরবর্তীতে কিন্তু ফেসবুকের ক্ষতি হয় প্রায় $13,000 বেশি। ঠিক আছে? সো আল্টিমেটলি এই ধরনের অনেকগুলো ইস্যু এখানে দেখা যায় এবং আরো কয়েকটা উদাহরণ এখানে বলা হয়েছে। আপনি জাস্ট দেখলে বুঝতে পারবেন। ভিডিও পজ করে এটা পড়ে নেন। আমি আর বেশি বললাম না। এখন আমরা গ্রে হ্যাট, হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাটদের ভিতরে কিছু পার্থক্য দেখি। যদি আমরা অথরাইজেশন এর বিষয়ে বলি, অথরাইজেশন মানে পারমিশন। সো অথরাইজেশন হোয়াইট হ্যাট হ্যাকারদের অবশ্যই রিটেন এবং এক্সপ্লিসিটলি থাকে। অবশ্যই তারা নেয়। ব্ল্যাক হ্যাট হ্যাকারদের থাকে না, গ্রে হ্যাট হ্যাকারদেরও থাকে না। ইনটেন্ট যদি আমরা বলি, এটা হলো প্রোটেক্টিভ মাইন্ডসেটে তারা কাজ করে। যদিও ইথিক্যাল হ্যাকিং বা টেস্টিং করা হয় রেড টিম বা এটাকে আমরা বলতে পারি যে অফেন্সিভ ভাবে, বাট এটার মেইন ফোকাস থাকে ওটা প্রোটেক্ট করা, ডিফেন্স করা। ঠিক আছে? ডিফেন্সিভ ওয়েতে।
ব্ল্যাক হার্ট যারা থাকে তারা হলো ম্যালিসিয়াস ইন্টেন্টে কাজ করে, আর গ্রে হার্টে যারা থাকে তারা হলো কিউরিয়াস মেইনলি। ঠিক আছে, লিগালিটি কি? ফুললি লিগাল হোয়াইট অ্যাটাকিং বা পেন্টেস্টিং। ব্ল্যাক অ্যাটাকিং হলো একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এবং এটা কিন্তু বাংলাদেশ বলেন যে কোনো দেশে এটা হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এবং আমরা এখানে শাস্তি হবে যদি আপনি এটা করেন। আর গ্রে অ্যাটাকিং যেটা, সেটা হলো টেকনিক্যালি ক্রিমিনাল বাট আনইভেন এনফোর্সমেন্ট। তার মানে ধরেন যে আপনি ওইটা পারমিশন বাদে আপনি যেটা করবেন ওইটা কিন্তু আলটিমেটলি ব্ল্যাক অ্যাটাকিং এর ভিতরেই পড়বে। আপনি যত পারমিশন বাদে যাই টেস্ট করবেন, যদি আপনি পিং রিকোয়েস্ট করেন, নর্মালি যদি পিং করেন কোনো একটা জায়গায়, ওটা কিন্তু ম্যালিসিয়াস অ্যাকশন হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তো খুব সতর্ক যখন টুলস ইউজ করছেন, সরাসরি এর ওয়েবসাইটে ওর ওয়েবসাইটে এগুলো করা বাদ দেন। কারণ কি, আপনি মনে করেন আজকে আমাদের ওয়েবসাইটে গিয়ে কোনো একটা কাজ করেন, আপনি কি মনে করেন যে ওইটা আপনি ভিপিএন অ্যাড করে, টর ব্রাউজার ইউজ করে, এই ইউজ করে, তাই ইউজ করে আপনাকে বুঝতে পারা যায় না? সবই বুঝতে পারা যাবে। আপনারা যা যা করেন সব আমি বুঝতে পারি। শুধু আমি না, যারা পৃথিবীতে আছে তারা সবাই বুঝতে পারে। তো সেক্ষেত্রে নিজের আইডেন্টিটি বা যদি অবসেক বলা এটাকে মেইনলি ইতিহাসের ভাষায় অবসেক অপারেশনাল সিকিউরিটি, ওইটা যদি ঠিকভাবে না পারেন তাহলে আলটিমেটলি অ্যাটাক দেওয়ার ট্রাই করবেন না, ওইটা আপনার পরবর্তীতে ঝামেলা হবে। কারণ আপনার আইপি, মেইন আইপি, রুট আইপি খুঁজে বের করা যায়, তারপর আপনি কে এটা খুঁজে বের করা যায়, সবকিছু বের করা যায়। তো আলটিমেটলি এগুলো করা বাদ দেন। বাদ দিয়ে আপনি হোয়াইট অ্যাটাকিং এর ভিতরে থাকেন। হোয়াইট অ্যাটাকিং এর ভিতরেও ব্ল্যাক বক্স আছে, ব্ল্যাক বক্স পেন্টেস্টিং আলাদা। তো মেইনলি যদি আপনার কাজ করতে হয়, যদি আপনি মনে করেন যে না, আমি এখানে একটা ক্যারিয়ার তৈরি করব, বা আমি আলটিমেটলি আমার কোনো ধরনের ইস্যু আসবে না, আমার লিগাল, আমি যে কোনো দেশে যাই না কেন আমি এই কাজ করে ইনকাম করব, বা আমার প্যাশন, সেক্ষেত্রে আপনার উচিত হলো হোয়াইট অ্যাটাকিং শেখা। এই যে ব্ল্যাক অ্যাটাকিং আর গ্রে অ্যাটাকিং, এগুলোর নামটাই হলো মানে চটকদার নাম, বাট এইটা কিন্তু আলটিমেটলি সেম জিনিস। বাট এইখানে হোয়াইট হ্যাট এবং গ্রে হ্যাট বা ব্ল্যাক হ্যাট এর ভিতরে পার্থক্য একটাই, সেটা হলো পারমিশন। পারমিশন নিয়ে যখন কাজ করবেন তখন এটা হোয়াইট অ্যাটাকার হবে, হ্যাকিং হবে। আর অন্যগুলো না হলে এটা কিন্তু আলটিমেটলি কি, ব্ল্যাক হ্যাকিং। ওকে, টিপিক্যাল আউটকাম কি? পেইড এঙ্গেজমেন্ট হয়, আপনি টাকা পাবেন, আপনি সিবি বা বাউন্টি পাবেন। যেমন রিসেন্টলি আমি একটা সিবি পাইছিলাম, আমি এটা পোস্ট করছিলাম, আপনি এটা দেখছেন কি আমি জানি না। তো এই ধরনের আপনার সম্মান হবে। ঠিক আছে, আপনি যখন হোয়াইট র্যাঙ্কিং করবেন আপনার একটা সম্মান এই জায়গা তৈরি হবে পৃথিবীতে, আপনার আপনার পপুলার হবেন। বাট যখন আপনি এই চুরি বা রেনসমার এগুলো করলে আপনি অ্যারেস্ট হবেন, আপনার প্রিজন হতে পারে, আপনার জেল হতে পারে, আরো অনেকগুলো বিষয়। ঠিক আছে, আচ্ছা, টুলিং যদি আমরা বলি, দেখা যায় যে নর্মালি যখন আমরা পেন্টেস্ট করি তখন কালি, লিনাক্স ইউজ করি, মেটাসপ্লয়েট, বারসুইট, এনম্যাপ, এই ধরনের টুলগুলো বেশি ইউজ করা হয়। বাট ব্ল্যাক অ্যাটাকিং এর ভিতরে এরা কিন্তু এই টুলগুলো অবশ্যই ইউজ করে, বাট এইগুলো বাদেও তারা বিভিন্ন ধরনের ম্যালিসিয়াস টুল, যেমন র্যানসমওয়্যার, জিরো ডে এক্সপ্লয়েট গুলো তারা কেনে, র্যাটস গুলো থাকে। হ্যাঁ, সো গ্রে অ্যাটাকারদের কথা বলা হচ্ছে না, গ্রে অ্যাটাকাররা মেইনলি সেম এজ হোয়াইট, তারা সেম স্কিল ইউজ করে কোনো পারমিশন বাদে মেইনলি। তো হোয়াইট এবং গ্রে অনেকটাই সেম, বাট পারমিশন দেয় না, এগুলো বিষয়। ঠিক আছে, এখানে ফেমাস এক্সাম্পল আমি অলরেডি দিয়েছি আপনাকে। একইভাবে ব্ল্যাক অ্যাটাকারদের ফেমাস এক্সাম্পল অ্যানোনিমাস, লেজারাস গ্রুপ, লকবিট, এরা হলো সবই ব্ল্যাক অ্যাটাকার। আর গ্রে অ্যাটাকার যারা আছে তারা অ্যাড্রিয়ান ল্যামো, স্যামি কামকার, এমন অনেক ধরনের টুল আছে। টুল, সরি, এখানে আসলে মানুষ আছে। আচ্ছা, লিগাল ফ্রেমওয়ার্ক এখানে আমরা যদি একটু আলোচনা করি যে আসলে আপনার আসলে কোন কোন জিনিসগুলো প্রয়োজন। ঠিক আছে, দেখেন, বাংলাদেশের ভিতরে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে এটা জানতে হবে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2025, 26 বলেন, যাই বলেন, যেটা আসছে রিসেন্ট, আপনাকে জানতে হবে। এবং এটা জানার পর আপনার বুঝতে হবে যে কোনটা ম্যালিসিয়াস কাজ, কোনটা ম্যালিসিয়াস কাজ না। ঠিক আছে, আইসিটি অ্যাক্ট 2006 যেটা আছে, ওইটা পার্শিয়ালি আপনার লেগেসি কেস, তারপর আপনার ওইটা জানতে হবে। বিআরটি, বিটিআরসি অ্যাক্ট আছে, টেলিকম বা আইএসপি লেভেল রেগুলেশন, এগুলো জানলে আপনার ভালো হবে বাংলাদেশের লিগাল ফ্রেমওয়ার্কের জন্য। ইন্টারন্যাশনাল যদি জানতে চান সেক্ষেত্রে ইউএস এর CFAA, কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউজ অ্যাক্ট। এছাড়া ইউকের যে কম্পিউটার মিসইউজ অ্যাক্ট আছে, ইউ ডিরেক্টিভ 2023, এই ধরনের যে রিকোয়ারমেন্ট গুলো আছে এইগুলো আপনার জানতে হবে। ঠিক আছে, ফ্রেমওয়ার্ক গুলো জানতে হবে। এখন ক্যারিয়ার পথ যদি আমি আপনাকে বলি, হোয়াইট হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার হওয়ার জন্য মেইনলি সার্টিফিকেশন লাগে না, বাট কিছু সার্টিফিকেশনের সাথে আপনার পরিচিত করায় প্রথম থেকে, তাহলে পরবর্তী কাজে লাগবে এটা। যেমন একেবারে বিগিনার ফ্রেন্ডলি সার্টিফিকেশনের ভিতরে সিএইচ আমরা আলোচনা করতে পারি। আমরা টিসিএম সিকিউরিটিকে অবশ্যই বলবো, টিসিএম সিকিউরিটি একটা এক্সাম আছে, যেমন পিজেপিটি, এখানে পিএনপিটি লেখা, বাট পিজেপিটি একটা সার্টিফিকেশন আছে যেটা হলো আলটিমেটলি জুনিয়র পেনিট্রেশন টেস্টার। এখানে যদি আপনি মনে করেন যে না, আপনি একটু ইন্টারমিডিয়েট লেভেল সার্টিফিকেশন দেবেন, তাহলে ওএসসিপি গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয় অফেন্সিভ সাইডে। আচ্ছা,
আপনি যদি মনে করেন যে আপনি একেবারে বিগিনার, আমি অবশ্যই কম্পিটিয়াকে সাজেস্ট করি না। কম্পিটিয়া সিকিউরিটি প্লাস, পেন্টিস প্লাস কোনটাই আমি সাজেস্ট করি না। থিওরিটিক্যাল পরীক্ষা এটা দেওয়ার দরকার নাই। সিআইএসএসপি যেটা সিআইএসএসপি এটা ম্যানেজমেন্টের রোল, এটা বিগিনার ফ্রেন্ডলি না। তো এটা সম্পর্কে ধারণা নেওয়ার আপাতত দরকার না, বাট ওইটা একটা সার্টিফিকেশন ম্যানেজমেন্ট রোল আর কি। আপনি দেখবেন যে যারা সিসো থাকে তারা কিন্তু এই ধরনের সিআইএসএসপি বা এই ধরনের রোলগুলো, রোল বলতে তারা আসলে এই কাজগুলো করে থাকে, ঠিক আছে? কাজ করে থাকে মানে সার্টিফিকেশন নিয়ে থাকে আর কি। এছাড়া আমরা যদি স্যালারি গুলো দেখি, স্যালারি ব্রেকডাউন খুবই কম বাংলাদেশের ক্ষেত্রে। জব একটু মানে তুলনামূলক কম। জুনিয়র পজিশনে আপনার রোল দেখা যায় 25 থেকে 30 হাজার টাকা, তার বেশি হয় না। আরো কম হতে পারে প্রথম দিকে, আস্তে আস্তে এটা বাড়ে। বাট এটা যখন ইন্টারন্যাশনাল মানে আপনি কাজ করবেন, যখন কারণ আমরা যে স্কিলটা শিখছি এটা রিমোটলি করা যায়, তো এর মানে এই না যে আপনি বাংলাদেশে জব রোল আছে কিনা এটার উপর ডিপেন্ড করে কাজ করবেন এমনটা না। তো আপনার উচিত হলো ইন্টারন্যাশনালি রিমোট জব ট্রাই করা, কারণ আপনি যদি স্কিলফুল হন, আপনার কনসেপ্ট যদি অনেক ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনি কাজটা পেয়ে যাবেন, ঠিক আছে? আমরা যদি সিনিয়র পজিশনের পেন্টিস্টদের রোল দেখি, বাংলাদেশের ক্ষেত্রে সিনিয়র যারা থাকে তাদের মেইনলি 1 লাখের উপরে স্যালারি হয়, এখানে বেশি দেওয়া আছে আর কি, 1 লাখের উপরে স্যালারি হয়। এবং ইন্টারন্যাশনালি এটা কিন্তু 1 কোটির বেশি স্যালারি হয়, ঠিক আছে? 1 কোটি থেকে 1.5 কোটি এরকম, ঠিক আছে? আচ্ছা, বাঘহান্টার যারা থাকে এটা হলো ভেরিয়েবল, আলটিমেটলি এটা ম্যাটার করে না। এটা বোঝা যায় না যে বাঘহান্টার যারা থাকে তাদের অভিজ্ঞতা, যেমন মনে করেন যে আপনি শিখছেন টপিক গুলো, বিশেষ করে যদি আপনি ওয়েব অ্যাপ্লিকেশন বাঘ হান্টিং টপিকটা বেশি নেন, তাহলে হলো আপনি যে কাজটা করবেন, দেখা যাবে যে আপনি কাজ করছেন এবং কাজ করতে করতে আপনি আলটিমেটলি কোন একটা বাঘ পাইলেন। তো বাঘ পাইলে ওইটা হতে পারে যে ওইটা একটা $2000 বাঘ, তো সেক্ষেত্রে আপনার ইনকাম হলো এমন হয়ে গেল যে আপনি $2000 বাঘ বাঘ তো পাইলেন, বাট ওইটা অলরেডি অলরেডি ডুপ্লিকেট হয়ে গেল, ঠিক আছে? তো আলটিমেটলি আপনি কিন্তু কোনো ধরনের বাউন্টি পাবেন না। তো এই ধরনের অনেক ইস্যু থাকবে। বাঘ হান্টারদের আলটিমেটলি এই রোলটা একটু এমন যে আপনি যদি পারেন তাইলে আপনার হবে, না পারলে হবে না। ইভেন আপনি ভ্যালিড বাগ সাবমিট করার পরেও আপনি পাবেন না, ঠিক আছে? রিসেন্টলি কয়েকদিন আগে যে কাজটা হয়েছে আমার সাথে, আমি এটা আসলে বাগ বলতে এটা বাগ বাউন্টির কোনো ইয়া ছিল না, এটা সিবি হান্টিং করছিলাম আমি। তো ওইটা কিন্তু ডুপ্লিকেট হয়েছে, হ্যাঁ? ওইটা আমার আগে মানে আমি যেদিন রিপোর্ট করছি তার কয়েক ঘন্টা আগে আরেকজন রিপোর্ট করছে সেম টাইপের। তার ফাইন্ডিংসটা অন্যরকম ছিল, আমার ফাইন্ডিংস অন্যরকম ছিল, বাট বাগটা একরকম ছিল, ঠিক আছে? তো কি হয়েছে, আমি ওখানে ফাউন্ডার ঠিক আছে, বাট আলটিমেটলি সিবিটা আমার নামে যায়নি। যে আমার আগে রিপোর্ট করতে পারছিল সে হলো আলটিমেটলি সিবি এটা পাইছে। এখন সিবি মানে কি এটা আলটিমেটলি এখন কথা না বলি, এটা সব আস্তে আস্তে জানবেন, এক ক্লাসে সবকিছু আমরা না জানি। সো মোটামুটি আমি আশা করবো যে আপনার ক্লাসটা ভ্যালুয়েবল মনে হয়েছে। আমি এগুলো আর বলছি না কি টেক ওয়েজ। এটা আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমার এই নাম্বারে কল দিতে পারেন, 0195 1045 900। এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। অ্যান্ড যদি আপনার মনে হয় যে না এই ক্লাসে কোনো প্রশ্ন আছে, তাহলে আপনি কমেন্ট করতে পারেন। ওয়েবসাইট থেকেও কমেন্ট করতে পারবেন, ইউটিউব থেকেও কমেন্ট করতে পারবেন। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, যেখানে আমরা কি জানবো। নেক্সট ক্লাসে আমরা জানবো, আমাদের ওয়েবসাইটে যাই, আমরা জানবো যে 3টা শেষ আমরা স্ক্রিপ্ট সম্পর্কে জানবো। স্ক্রিপ্ট খুব মজার কনসেপ্ট। সো ওই ক্লাসটা অবশ্যই আপনাকে দেখতে বলবো। এন্ড যদি আপনি এটা এনরোল না করে থাকেন তাহলে অবশ্যই ওয়েবসাইট থেকে এনরোল করে ফেলেন, তাহলে আপনার জন্য বেটার হবে। ক্লাসগুলো সব সাজানো আছে, তো আপনার ইউটিউবে খুঁজতে হবে না আর কি।